সংস্কারের উপর নির্ভরশীল নির্বাচন জানালেন কমিশনার সানাউল্লাহ। ডিসেম্বর বা আগামী জুনে ভোটের প্রস্তুতি। চাঁদাবাজির পথ সুগম করতে জীবন দেয়নি ছাত্ররা, মন্তব্য জামায়াতে আমিরের। রাষ্ট্র সংস্কার, সুষ্ঠু নির্বাচনের ধৈর্য ধরার আহ্বান। নরসিংদীর মেহেরপাড়ায় চান মিয়া টেক্সটাইল মিলে আগুন, সোয়া 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। যোগ দিয়েছেন 22 জেলার মুসল্লি, নিরাপত্তা জোরদার। চট্টগ্রামের হাসপাতালে মিলছে না নবজাতকের পিসিভি ও পেন্টাভ্যালেন্ট টিকা, ভাইরাস আক্রান্তের ঝুঁকিতে শিশুরা। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি রাকিব আহমেদ। শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার যাচ্ছি বিস্তারিত খবরে। বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আজ আবারও সড়ক অবরোধ করেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সোমবার দুপুর 12টা 20 মিনিটের দিকে এই অবরোধ শুরু হয়। ফলে মহাখালী গুলশান সড়কের দুই পাশেই বন্ধ হয়ে যায় যান চলাচল। চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। সড়কের দুই পাশেই বাঁশ দিয়ে অবরোধ তৈরি করে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এ নিয়ে টানা 5ম দিনের মতো কলেজের সামনে সড়ক অবরোধ করলেন শিক্ষার্থীরা। এতে ওই সড়কে আটকে পড়েছে অনেক যানবাহন। বাধ্য হয়ে অনেকে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, মোট 10 জন শিক্ষার্থী অনশন করছেন। এর মধ্যে 6 জন আমরণ অনশন করছেন, বাকি 4 জন গণ অনশন করছেন। তাদের মধ্যে 3 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে রোববার বেলা 11টা থেকে রাত 10টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। এ নিয়ে আরো জানাতে রাজধানীর মহাখালী থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরাম, এরকম একটা ব্যস্ততম সড়ক 5ম দিনের মতো অবরোধ রেখেছেন, জনগণের দুর্ভোগ কেমন হচ্ছে এবং ছাত্ররা কতক্ষণ এই কর্মসূচি চালিয়ে যাবেন? ঠিক আধা ঘন্টা আগে তিতুমির কলেজের সামনে থেকে একটি মিছিল করে সেই তিতুমির কলেজের যে আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু মহাখালী রেলগেটে চলে এসেছেন এবং তারা এই রেলগেটে এখন অবস্থান করছেন এবং ঢাকার সঙ্গে যে রেল যোগাযোগ সেটি কিন্তু তারা অনেকটা বন্ধ করে দিয়েছেন। একটি ট্রেন উপকূল এক্সপ্রেস কমলাপুর থেকে ছেড়ে এসে কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছিলেন, কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু সেটি জায়গা না ছাড়ায় ট্রেনটিকে যেতে না দেয়া ট্রেনটি কিন্তু ফিরে গেছে আবার সেই তাদের গন্তব্যে। আমরা এরই মধ্যে দেখেছি পুলিশের পাশাপাশি কিন্তু বিজিবিও এই এলাকায় মোতায়েন করা হয়েছে। আমরা বিজিবির কর্মকর্তাদেরকে এবং বিজিবির সদস্যদের দেখতে পেরেছি এবং এখানে পুলিশের পাশাপাশি এপিবিএনও কিন্তু রয়েছে। তবে যদি আন্দোলনরত শিক্ষার্থীর কথা বলিস, তারা কিন্তু পুলিশের আমরা দেখছি পুলিশ বেশ সতর্ক অবস্থানে রয়েছে। তবে এখন কোনো কিছু পুলিশ বা বিজেপিকে আমরা দিতে দেখিনি। তারা শান্তিপূর্ণভাবে অনেকটা আন্দোলন চালিয়ে যাচ্ছে। তবে যে ভোগান্তি আসলে তৈরি হয়েছে, বিশেষ করে ঢাকা ময়মনসিংহ যে হাইওয়ে, সেখান থেকে মহাখালী থেকে কিন্তু অনেক বাস, দূরপাল্লার বাস কিন্তু ছেড়ে যায়। সেই জায়গাটি কিন্তু এখন ব্যাপক যানজট সেই সড়কটিতে। একই সাথে যে উত্তরা থেকে যে রাস্তাটি মহাখালীর দিকে এসেছে সেখানেও ব্যাপক যানজট, যার ফলে কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। এই ভোগান্তিটা কিছুক্ষণ আগে তিতুমির কলেজের সামনে ছিল, কিন্তু যখনই এটি মহাসড়কে উন্নীত হলো তখন কিন্তু সেই ভোগান্তির মাত্রাটা অনেকটাই বেড়ে গিয়েছে এবং এখানে আমরা যাত্রীদের সঙ্গে কথা বলছি, তারা কিন্তু অনেকটাই বিরক্ত। প্রতিদিন আসলে তাদেরকে এই ধরনের ভোগান্তি আসলে পোহাতে হচ্ছে এবং তারা আসলে বলছিলেন যে এই যে ভোগান্তিটা তারা কিন্তু অনেকে আমাদের যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, বেশ কয়েকজন আমাদের বলছেন তারা আসলে জেনেই তো কলেজে ভর্তি হয়েছেন, কিন্তু আসলে হঠাৎ করে এটিকে আসলে বিশ্ববিদ্যালয় রূপান্তরের যে দাবি সেটি আসলে কতটুকু যৌক্তিক। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন বিজিবি কর্মকর্তা আসলে কথা বলছে এবং ছাত্রদের সঙ্গে তারা কিন্তু একটি সমঝোতা যাওয়ার চেষ্টা করছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিজিবি একপাশে রয়েছেন এবং তারা চেষ্টা করছে ছাত্রদেরকে বুঝিয়ে আসলে এই যে রেলগেট
রেল চলাচল সেটি আসলে স্বাভাবিক করে দেওয়ার কারণ এই মহাখালী রেলগেট এটি কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং এখানে যদি বন্ধ করা হয় তাহলে কিন্তু ঢাকার সাথে বলতে গেলে সারা দেশের অনেক অঞ্চলেরই আসলে রেল যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি আসলে বন্ধ হয়ে যায় এবং যার ফলে কিন্তু আমরা অন্যান্য দিনের থেকে আজকে পুলিশ এবং বিজিবির বেশ সতর্ক অবস্থান আসলে আমরা দেখতে পেয়েছি এবং আপনি দেখছেন যে আসলে চারপাশে যে পরিমাণ মানুষ তারা কিন্তু আসলে যানবাহনে ছিলেন এবং যানবাহন থেকে কিন্তু তারা বাধ্য হয়ে নেমে তাদের ছুটে যাচ্ছেন এবং তারা আসলে মানুষ তো ভোগান্তিতে পড়েছেন, এটা খুবই স্বাভাবিক। এবং তারা আসলে কি প্রতিক্রিয়া জানাচ্ছেন, তারা কি বলছেন এই শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রেক্ষিতে? আমরা অনেক যাত্রীর সঙ্গে আসলে কথা বলেছি, বিগত 2 ঘন্টা ধরে আমরা এখানে আছি। তারা যেটি বলছেন যে এই যে একটি আন্দোলন সেটা আসলে জনদুর্ভোগ করে আসলে কেন আন্দোলন করা হয়েছে, আর তাছাড়া অন্তর্বর্তী সরকার যেটি কিনা খুবই অল্প সময়ের জন্য এসেছে, যে জায়গাটিতে আসলে সবার উচিত ছিল এই অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা, কিন্তু একের পর এক দাবি উঠছে নানা মহল থেকে। এই এত দাবির মধ্যে বিভিন্ন যৌক্তিক দাবি থাকলেও এই দাবিটিকে অনেকেই আসলে এটিকে যৌক্তিক বলে মনে করছেন না। তারা যেটি আমাদেরকে বলছেন যে এই যে তারা কলেজে ভর্তি হয়েছেন, তারা তো জেনে আসলে কলেজে ভর্তি হয়েছেন, কিন্তু আসলে হঠাৎ করে একটি রাস্তা বন্ধ করে সেটাকে আসলে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবি, সেটার যৌক্তিকতা নিয়ে তারা প্রশ্ন তুলেছিলেন। এবং গতকালকে কিন্তু শিক্ষা উপদেষ্টা আমাদের জানিয়েছেন যে এই তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরে বিশেষ কোনো সুবিধা আসলে দেওয়া হবে না। সেক্ষেত্রে এরপরে কিন্তু শিক্ষার্থীরা তাদের যে কর্মসূচি সেটি আরো শক্ত করার চেষ্টা করেন। বিশেষ করে দেখেছেন যে তারা অনশনে ছিলেন অনেকেই, তা এর মধ্যে 10 জন অনশনে ছিলেন, 10 জনের মধ্যে 6 জন যারা আমরণ অনশন এবং 4 জন আসলে গণ অনশন করে আসছিলেন। সেই অনশনের আজকে আমরা দেখেছি অনেকেই কিন্তু অনশনরত শিক্ষার্থী আন্দোলনে যখন তারা অবস্থান নিয়েছিলেন তিতুমির কলেজের সামনে, তখন কিন্তু আমরা বেশ কয়েকজনকে দেখেছি এবং পরে তারা আসলে মিছিল করে এই জায়গায় এসেছে। তবে এখানে একটি প্রশ্ন আমি বলতে চাই যে এই যে যারা রয়েছেন, যারা দুর্ভোগ পোহাচ্ছেন, তারা একটি প্রশ্ন বারবার করছেন যে এই যে তিতুমির কলেজ, এখানে এত শিক্ষার্থীর মধ্যে গুটি কয়েক সেটি অর্ধশত হবে হয়তো, এই অর্ধশত শিক্ষার্থী আসলে এই ধরনের আন্দোলন করছে, সেটি নিয়ে তারা আসলে প্রশ্ন তুলছেন যে কেন আসলে এত অল্প শিক্ষার্থী এই আন্দোলনে রয়েছেন এবং পুরো সড়ক এই ভোগান্তি কিন্তু আসলে হাজার হাজার মানুষের ভোগান্তি। এটি ঢাকার সঙ্গে একটু জানাবেন যে তিতুমির কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় করার দাবি জানাচ্ছেন, সেটা যৌক্তিক বা অযৌক্তিক সেটা পরের বিষয়, কিন্তু তারা যে সময়টাকে বেছে নিয়েছেন এই আন্দোলন করার সেটা কতটা যৌক্তিক, এই বিষয়ে কি শিক্ষার্থীদের কোনো মতামত পাওয়া গেছে বা তাদের কোনো বক্তব্য পাওয়া গেছে? আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নতি আমরা চাই। তারা কিন্তু তাদের দাবিতে অনেকটাই অনড়। তারা যেটি বলছেন যে তাদের দাবি আসলে যৌক্তিক, তারা আসলে তাদের কথা থেকে সরতে চাচ্ছে না। আমরা দেখেছি অনেক পথচারী, অনেক যাত্রী গাড়ি থেকে নেমে কিন্তু গাড়ি থেকে নেমে তারা বোঝানোর চেষ্টা করছেন যে তাদের জরুরি কাজ রয়েছে, তারা অফিসে যেতে চান বা তাদের কোনো স্বজন অসুস্থ, সেই বিষয়গুলো তারা বারবার বোঝানোর চেষ্টা করলেও তিতুমিরের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আমরা দেখেছি অ্যাম্বুলেন্স ছাড়া তারা আসলে কাউকেই কোনো প্রকার ছাড় দেয়নি। তারা যে জায়গাটিতে রয়েছে অনেক ব্যক্তিকে আমরা দেখেছি যে তারা শেষ পর্যন্ত আসলে বিরক্ত হয়ে মানে এক ধরনের তুচ্ছ-তাচ্ছিল্য করে যে একটি কলেজের শিক্ষার্থী তাদের ব্যবহার আসলে কেন এরকম হবে সেটি নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলছেন। এবং পুলিশের একজন কর্মকর্তা কথা বলছেন, আসলে একটু শুনতে চাই তিনি কি বলছেন। মূলত না, আমরা তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মেনটেন করার জন্য আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে, আমরা ঠিক সেই আঙ্গিকেই আমরা কাজ করে থাকি। এখানে তাদের দাবি দেওয়া বা তাদের যে যৌক্তিকতা আছে কি নাই এই বিষয়টা কনসার্ন মিনিস্ট্রি বুঝবে, আমরা শুধু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা দেখছি। আমার নাম তারেক মাহমুদ, আমি ডিসি গুলশান ডিভিশন।
একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের যেমনটি জানাচ্ছে, এখানে আসলে তারা মূলত জনসাধারণের যে নিরাপত্তা সেটি কিন্তু নিশ্চিত করতে এসেছেন। তবে সে আসলে যৌক্তিক কি অযৌক্তিক সে বিষয়টি নিয়ে আসলে তারা মন্তব্য করতে রাজি না। তবে এখানে আসলে জনসাধারণ কিন্তু অনেক কথা বলছে, এটি নিয়ে আসলে অনেক কথা উঠছে। কারণ আপনি জেনে থাকবেন যে নভেম্বরের 18 তারিখও কিন্তু এই যে মহাখালী যে রেলগেট সেটি কিন্তু তারা অবরোধ করেছিলেন এবং একটি পর্যায়ে অনেক শিক্ষার্থী সেখানে আন্দোলনের থেকে আসলে ট্রেনের দিকে থেমে থাকা ট্রেনের দিকে কিন্তু আসলে ঢিল ছড়েছিলেন। ঢিল ছড়ার ফলে কিন্তু সেখানে শিশু নারী সহ বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছিলেন। তারা কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছিলেন এবং এরপরে কিন্তু সেই আন্দোলন নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। পরে আন্দোলনটা স্থগিত হয়ে যায়, কিন্তু গত 5 দিন ধরে আমরা আবারও সেই আগের মতো আন্দোলন দেখতে পাচ্ছি এই তিতুমির শিক্ষার্থীদের। যে মহাখালীতে এই মুহূর্তে রেলপথ অবরোধ করেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। রেল চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে, চরম জনভোগান্তি হচ্ছে। এ বিষয়ে মহাখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনার উপর জাতীয় নির্বাচন নির্ভর করছে। সে অনুযায়ী ডিসেম্বর বা আগামী বছরের জুনে নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে রাজশাহী নির্বাচন আঞ্চলিক অফিসে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ খরার পর ভোট উৎসবের জন্য মুখিয়ে আছে জনগণ। এই নির্বাচনই কমিশনের স্বচ্ছতা প্রমাণের সময়। কমিশনার সানাউল্লাহ আরও জানান, আইন সবার জন্য সমান। গত নির্বাচনে কেউ কারচুপি করে থাকলে তাকে আইনের আওতায় আনা হবে। এ সময় প্রকৃত নাগরিকরা যেন হয়রানির শিকার না হন সেদিকে লক্ষ্য রাখার পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে সবাইকে সতর্ক থাকারও তাগিদ দেন তিনি। যে সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয়, রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায়, তাহলে পারে আগামী ডিসেম্বর। আর যদি সংস্কার কার্যক্রমকে আরও একটু এক্সটেন্ডেডভাবে করতে দেওয়া হয়, তাহলে ২৬ সালের জুন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব। চাঁদাবাজির পথ সুগম করতে ছাত্ররা জীবন দেয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুল ইসলাম। সকালে ফেনীর ফুলগাজীতে ছাত্র আন্দোলনের শহীদ শ্রাবণের কবর জিয়ারত শেষে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, রাষ্ট্র সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। পরে মহিত শ্রাবণের পরিবারের সঙ্গে দেখা করে বলেন, শ্রাবণের মতো বীর সন্তানদের জন্যই নতুন বাংলাদেশ পাওয়া গেছে। স্বৈরাচারের পতন হয়েছে, এসব শহীদদের রক্ত বৃথা যেতে দেয়া যাবে না। দয়া করে শহীদদের রক্তের প্রতি ভাই আসুন আমরা সবাই মিলে সম্মান দেখাই। এই সমস্ত কাজ করলে শহীদদেরকে অপমান করা হবে। তারা এই ক্ষেত্র কারোর জন্য প্রস্তুত করে দিতে জীবন দেয়নি, বরঞ্চ এই যন্ত্রণাগুলো থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য জীবন দিয়েছে। নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন কার্যালয় এলাকায় মরিয়ম টেক্সটাইলের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুর 1টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের 3টি ও মাধবদী ফায়ার সার্ভিসের 2টি ইউনিট গিয়ে কাজ শুরু করে। 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। ফায়ার সার্ভিস এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ সম্পর্কে কেউ কিছু জানাতে পারেনি। চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ঘিরে আদালত প্রাঙ্গণে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় 11 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সকালে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ আবু বকর সিদ্দিকী আদেশ দেন। গ্রেপ্তার 11 জনই আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। 26শে জানুয়ারি তাদেরকে গ্রেপ্তারের পর হত্যা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। সোমবার তাদেরকে পুলিশের উপর হামলা ও আদালত পাড়ায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। রাষ্ট্রদ্রোহ মামলায় 25শে নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। পরে তার জামিন নামঞ্জুর করাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় মারা যান আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার 2য় পর্ব। শুরাই নেজাম আয়োজিত এই পর্বে যোগ দিয়েছেন ঢাকার একাংশ সহ 22 জেলার মুসল্লিরা। ইজতেমা উপলক্ষে আশেপাশের এলাকার নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। দিন আর আমলের শিক্ষা নিতে মুসল্লিদের ঢল এখন টঙ্গীর তুরাগ তীরে। ইতিমধ্যে নিজ নিজ খিত্তায় অবস্থান নিয়েছেন লাখো মুসল্লি। সোমবার ফজরের নামাজের পরেই শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা। আগামী 1 বছর মুসল্লিরা কিভাবে ইসলাম প্রচার করবেন সে বিষয়ে দিক নির্দেশনা দেন বক্তারা। ইজতেমার ময়দানে আসার
মূল মাকসাদ হচ্ছে যে ধর্মপ্রাণ মুসলমানরা যাতে আল্লাহ ভীরু হয়। আমরা আসছি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। তবলিগ জামাতের বিভক্তির জেরে এবছর 3 পর্বে হচ্ছে বিশ্ব ইজতেমা। তবে সাধারণ মুসল্লিরা বলছেন তবলিগ জামাতে ভেদাভেদ চান না তারা। আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বিচ্ছিন্নতাটাকে কাটিয়ে যেন আমরা আবার একত্রিত হয়ে একত্রভাবে যেন আমরা ইজতেমা করতে পারি। সবাই একত্রিত হয়ে গোটা বিশ্বের বুকে যেন আমরা নজির স্থাপন করতে পারি, আমরা এভাবে দেখতে চাই। দ্বিতীয় পর্বে ঢাকার একাংশ সহ 22 জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। আয়োজক কমিটি বলছে শিগগিরই ইজতেমা ময়দান ছাড়িয়ে যাবে মুসল্লিদের ভিড়। প্রায় 22টি জেলা সহ ঢাকার বাকি একাংশ অংশগ্রহণ করবে এবং আপনি জেনে থাকবেন যে গতবারের মতো এবারও আমাদের প্রায় 160 একর যে টঙ্গী ময়দান, পুরা ময়দান এখন সাথীর দ্বারা কানায় কানা ভর্তি। এদিকে ইজতেমার নিরাপত্তার দায়িত্বে আছেন আইন শৃঙ্খলা বাহিনীর 10,000-এর বেশি সদস্য। রোববারের আখেরি মোনাজাতে একটি ড্রোন মাটিতে পড়ে আতঙ্ক সৃষ্টি হয়। ময়দানের 2 কিলোমিটার এলাকায় ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। জনগণের নিরাপত্তা, মুসল্লিদের নিরাপত্তার জন্য আমরা ড্রোনকে বিধিবদ্ধ করেছি। আমরা অন্য কোনো পুলিশের অনুমতি ছাড়া কোনো ড্রোন যেন এখানে না ওড়ে, তার জন্য আমি জনগণের পক্ষে এটিকে নিষিদ্ধ করেছি। ইজতেমার দ্বিতীয় পর্বেও কয়েক হাজার বিদেশি মুসল্লি যোগ দিয়েছেন, জানিয়েছেন আয়োজকেরা। শুরু হলো শুরায়ে নিজামের 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। বুধবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরায়ে নিজামের 2টি পর্বই। এখানে যে লাখ লাখ মুসল্লির সমাগম হয়েছে, তাদের প্রত্যেকের প্রত্যাশা দিনের শিক্ষা নিয়ে কাজে লাগাবেন বাস্তব জীবনে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টঙ্গী, গাজীপুর। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, ইজতেমা মাঠে এখন কি আনুষ্ঠানিকতা চলছে বা কি ইবাদত বান্দেগি চলছে? আসরের নামাজ অনুষ্ঠিত হয়ে গেছে কিনা? দেখুন, আজকে জোহরের নামাজের পর আমবয়ন হয়েছে এবং আমবয়নের মাধ্যমে কিন্তু আজকে যে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ সেটি শুরু হয়েছে এবং আমবয়ন করেছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক এবং আসরের নামাজের পর বয়ান করবেন এখানে রবিউল হক এবং মাগরিবের পর ভারতের মাওলানা আহমেদ লাট এখানে ধর্মীয় বয়ান করার কথা রয়েছে। এবং আপনি জানেন যে এরই মধ্যে 22 জেলার মুসল্লিরা কিন্তু তাদের যে নির্ধারিত খিত্তা, সেই খিত্তায় অবস্থান নিয়েছেন এবং এখন ধর্মীয় বয়ান হচ্ছে। সেই ধর্মীয় বয়ানগুলো তারা কান পেতে এখানে শুনছেন এবং আমলের জন্য, তাদের পরকালীন মুক্তির জন্য যাতে পাথেয় নিতে পারেন, সেই লক্ষ্যে তারা অবস্থান নিয়েছেন। আমরা মুসলিমদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে সার্বিক যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় তারা সন্তুষ্ট, কোনো ধরনের সমস্যা হচ্ছে না। যদিও শীতের কিছুটা সকালের দিকে প্রকোপ ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সেই প্রকোপ অনেকটা কমে গেছে এবং এখন মুসলিম যারা রয়েছেন তারা দিনের আলোচনায় সময় পার করছেন। এবং আপনি জানিয়ে রাখি যে ইমান, আমল, ইকরামুল মুসলিমিন, দাওয়াতের কাজ, এগুলো নিয়ে মূলত এখানে আলোচনা হচ্ছে এবং এখানে যারা মুসল্লিরা আছেন তারা এই আলোচনা শুনছেন এবং এই যে আলোচনা, এখানে ধর্মীয় আলোচনা, সেগুলো কিন্তু আরবি, উর্দু এবং এখানে হিন্দি ভাষায় হচ্ছে এবং তাৎক্ষণিকভাবে এগুলো কিন্তু বাংলায় অনুবাদ করে দেওয়া হচ্ছে যাতে মুসল্লিরা সহজেই বুঝতে পারেন। এবং এখানে আমরা ইজতেমার আয়োজকদের মাধ্যমে যেটি জেনেছি যে 72টি দেশের 3000-এর বেশি মুসল্লি কিন্তু এখানে বিদেশি মুসল্লিরা রয়েছেন এবং তারা তাদের যে নির্ধারিত বিদেশি কামরা, সেখানে তারা অবস্থান করছেন এবং সার্বিক নিরাপত্তায় পুলিশের 10,000-এর মতো সদস্য এখানে কিন্তু পুরো মাঠকে 5টি সেক্টরে ভাগ করে দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং এখানে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য গতকাল থেকে কিন্তু এই এলাকার 2 কিলোমিটারের ভিতর ড্রোন উড়ানো নিষেধাজ্ঞা দিয়েছে গাজীপুর মহানগর পুলিশ। এবং আপনি জানেন যে বুধবার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে এবং এই আখেরি মোনাজাতের মাধ্যমে শুরায়ে নিজামের যে ইজতেমা, সেই ইজতেমার দ্বিতীয় এবং শেষ ধাপ শেষ হবে এবং আগামী 14 তারিখ সাদ কান্দলবির অনুসারীদের ইজতেমা হওয়ার কথা রয়েছে এবং তাদের শেষ আখেরি মোনাজাতের মাধ্যমে কিন্তু এই ইজতেমার যে আনুষ্ঠানিকতা তথা 58তম বিশ্ব ইজতেমা এবার এই আসর শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল ইজতেমা ময়দানের সর্বশেষ পরিস্থিতির খবর। ইজতেমার দ্বিতীয় পর্ব আজ থেকে শুরু হয়েছে, এ বিষয়ে টঙ্গী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। বিদ্যা বুদ্ধিতে পরিপূর্ণ আলোকিত জীবন ও ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশায় সারা দেশে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা।
ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে বর্ণাঢ্য আয়োজনে চলছে বিদ্যার দেবী সরস্বতীর পূজা অর্চনা। সরস্বতী পূজার মণ্ডপের সংখ্যার বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের আয়োজন দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় সবচেয়ে বড়। এবার হলের মাঠে মোট ৭৪টি মণ্ডপ সাজানো হয়েছে। বরাবরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের পক্ষ থেকে আলাদা আলাদা থিম অবলম্বনে ফুটিয়ে তোলা হয় মণ্ডপের সৌন্দর্য। সোমবার সকালে বাণী অর্চনার মধ্য দিয়ে শুরু হয় দেবী বীণাপানির পূজার আনুষ্ঠানিকতা। প্রতিটি মণ্ডপে ভিড় করেন রাজধানীর বিভিন্ন এলাকার পুণ্যার্থীরা। বিদ্যাদেবীর প্রতি নিবেদন করেন অঞ্জলি, তুলে ধরেন নিজেদের মনোবাসনা। দেবী দর্শন ও ভক্তি নিবেদন শেষে নিজেদের প্রত্যাশা ও ভাবনা তুলে ধরেন নানা বয়সী শিক্ষার্থীরা। সরস্বতী পূজার আয়োজনটা অন্যরকম। সব পূজা যেরকম হয়তো বাসায় মন্দির হয়, সরস্বতী পূজা যেন সব স্কুল বিশ্ববিদ্যালয় এসব জায়গায় হয়। দেবীর কাছে আমি একটাই চেয়েছিলাম যাতে আমি পড়াশোনায় ভালো কিছু করতে পারি, ভালো জ্ঞান অর্জন করতে পারি। পরীক্ষা যেন ভালো হয় সবগুলো, আর মানুষের মতো যেন মানুষের গড়ে উঠতে পারি। অভিভাবকরাও সন্তানের মেধাদীপ্ত জীবন কামনা করে দেবী সরস্বতীর পূজার তাৎপর্য তুলে ধরেন। বিদ্যা যেন পুঁথিগত না হয়, বিদ্যা যেন আলোকিত হয় এবং মানুষের সেবার জন্য হয়। ছেলে মেয়েকে যাতে মানুষ করতে পারি, ওরা যাতে পড়াশোনা করে মানুষ হয়। দেবীর কাছে একটাই নিবেদন ছিল, সেটা হচ্ছে ছেলে যেন জ্ঞান বুদ্ধি সবকিছু থেকে সমৃদ্ধ হয়। বন্দরনগরী চট্টগ্রামেও সরস্বতী পূজা উপলক্ষে বর্ণিল আয়োজন করা হয়। এছাড়া খুলনা, বরিশাল, খাগড়াছড়ি, ঝালকাঠি, মাদারীপুর সহ প্রতিটি জেলা ও উপজেলাতেও উদযাপিত হয় সরস্বতী পূজা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে প্রায় ১৫ দিন ধরে মিলছে না নবজাতক শিশুদের জীবন রক্ষাকারী পিসিভি ও পেন্টাভ্যালেন্ট টিকা। সন্তানকে টিকা না দিয়েই ফিরে যেতে বাধ্য হচ্ছেন অনেক অভিভাবক। চিকিৎসকেরা বলছেন, সময় মতো টিকা না পেলে শিশুদের ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। শিশুদের মারাত্মক রোগ হুপিং কাশি, ডিপথেরিয়া ও ধনুষ্টঙ্কার প্রতিরোধে পেন্টাভ্যালেন্ট এবং নিউমোনিয়া প্রতিরোধে দেয়া হয় পিসিভি টিকা। 0 থেকে 10 মাস বয়সী শিশুর জীবন রক্ষায় প্রয়োজন এসব প্রতিষেধক। তবে চট্টগ্রামে অনেক টিকাদান কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে প্রায় 2 সপ্তাহ ধরে মিলছে না এইসব বিনামূল্যের টিকা। বেসরকারিভাবে টিকা দিতে গেলে প্রতি ডোজের দাম পড়ে 5 থেকে 7,000 টাকা। আমি সবসময় ওকে টাইমলি দেওয়ার চেষ্টা করি, যে ডেট দেওয়া হয় ওই ডেটেই আসি। তো কালকে আসছি, তাই নাই ওর ডেট ছিল, আজকে আবার আসতে হইলো। আমরা চাই সবসময় যেন টিকাটা সঠিক টাইমে দেওয়া হয়, আমরা বাচ্চা যেন সুস্থ থাকে। সময় মতো টিকা দিতে না পারলে নবজাতক ও শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় না, ফলে ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শিশু সন্তানদের ক্ষেত্রে আমাদের উৎকণ্ঠা, উদ্বেগ এবং সচেতনতা সবগুলোই আমাদের ব্যাপকভাবে থাকে, এবং যখন সরবরাহ না পাই তখন ন্যাচারালি আমাদের উৎকণ্ঠা বেড়ে যায়। গত বছর টিকা সরবরাহ কম থাকায় ঘাটতি দেখা দিয়েছে জানিয়ে শীঘ্রই সংকট দূর হওয়ার আশা স্বাস্থ্য বিভাগের। 23 সাল এবং 24 সালের প্রথম দিকে কিছু ঘাটতি থাকার কারণে কিছুটা ড্রপ আউট ছিল, সেগুলো কাভার করতে গিয়ে কিছুটা আমাদের ঘাটতি আছে। ছোট ছোট কূপে পরিণত হয়েছে। খাদ্য সরবরাহ থেকে শুরু করে ওষুধ পর্যন্ত সঠিকভাবে পৌঁছানো সম্ভব হচ্ছে না। একাধিকবার চিঠি দিয়েও জবাব পাওয়া যায়নি জানিয়ে সড়ক ও জনপথ বিভাগ বলছে, দরপত্রের শর্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একটি অংশ কাজ করে ঠিকাদার এখন পর্যন্ত আসলে বাকিটি শেষ করতে পারেনি। তো এই বিষয়ে আসলে আমরা ঠিকাদারকে বারংবার চিঠি দিয়ে পত্র প্রদান করেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 2023 সালে শুরু হওয়া সড়কটির সংস্কার ব্যয় ধরা হয় 13,35,00,000 টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজস্ব পণ্যের আমদানি কমে যাওয়া ও শুল্ক মুক্ত পণ্যের আমদানি বৃদ্ধির কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দরের রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এই ঘাটতি দাঁড়িয়েছে 49,93,00,000 টাকায়। জুলাই থেকে ডিসেম্বরে হিলি বন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল 362,69,00,000 টাকা। এর বিপরীতে আদায় হয়েছে 318,76,00,000 টাকা। সরকার নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে চাল, পেঁয়াজ, আলু সহ বেশ কিছু পণ্যের শুল্ক পুরোপুরি প্রত্যাহার করে নেয়ায় এসব পণ্যের আমদানি বেড়েছে, যার কারণে শুল্ক কম আদায় হয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। তবে ব্যবসায়ীরা বলছেন, কাস্টমসের হয়রানি
পণ্য খালাসে ধীরগতি সহ বিভিন্ন কারণে আমদানি রপ্তানিতে এই বন্দরে আগ্রহ হারাচ্ছেন তারা। যে কোনো মালামাল আমদানি হলেই এখানে অনেক রকমের কাস্টমসের বাহানা। 125 টাকায় আমার ডলার পরিশোধ করতে হয়, এতে আমার ব্যবসায় অনেক ক্ষতি হয়। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের আমদানি স্বাভাবিক ছিল, যার কারণে আমরা রাজস্ব আদায় করছি, তবে টার্গেটের তুলনায় 43 কোটি 93 লক্ষ টাকা কম। ডিউটি শুল্কমুক্ত করার কারণে যা আমদানি হয়েছে কিন্তু আমরা রেভিনিউ পাইনি, যার কারণে আমরা টার্গেট থেকে ফিল আপ হয়নি। শেরপুরের নকলায় গরু চুরির সময় 6 জনকে ধরে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলে একজনের মৃত্যু হয়। রোববার রাতে উপজেলার মাওরা এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতে এলাকায় চুরির সময় গরুসহ 6 জনকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। পরে থানায় জানানো হলে পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়। বাকি 5 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঢাকার ধামরাইয়ে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানে শুরু হয়েছে তারুণ্য উৎসব টি20 ক্রিকেট টুর্নামেন্ট। সকালের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক। ধামরাইয়ে আফাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে টুর্নামেন্টের আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে অংশ নেয় ধামরাই ডিফেন্ডার ও ভাড়াটিয়া ইউনিয়ন ইয়াংস্টার দল। পৌরসভা থেকে 2টি এবং উপজেলার 16টি ইউনিয়ন থেকে 1টি করে মোট 16টি দল এতে অংশ নিয়েছে। আগামীকাল থেকে প্রতিদিন 2টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি। পার্বত্য চুক্তি বাস্তবায়নে আদিবাসী ছাত্র সমাজকে ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মুখপাত্র KS মং মারমা। সকালে রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলে তিনি বলেন, আদিবাসীদের অধিকার আদায়ে পার্বত্য চুক্তি বাস্তবায়নের বিকল্প নেই। চুক্তি বাস্তবায়নের জন্য ছাত্র সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানের জন্য আওয়ামী লীগের 3 এমপিকে নির্বাচিত করা হয়েছিল, কিন্তু তারা আদিবাসী জনগোষ্ঠীর সাথে বেইমানি করেছে বলে মন্তব্য করেন তিনি। কেন্দ্রীয় কমিটি বা তারা বুঝবেন বান্দরবনের মংসানু তুলানবোধের জেলা সার্টিফিকেট। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাই।